নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকের ভিডিওটা আরআরবি এনটিপিসি সম্পর্কিত। তো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই এনটিপিসি পরীক্ষাটা নিয়ে যাবতীয় তথ্য তোমাদের কিন্তু প্রোভাইড করবো। এছাড়াও কি স্ট্র্যাটেজিতে পড়বে, ঠিক আছে, কত মাস হাতে সময় পাবে এবং কোন মাসে কিভাবে তোমরা পড়বে সব কিন্তু তোমাদেরকে আজকে বলবো। কোন কোন পার্টিকুলার বইগুলো তোমাদের প্রয়োজন, ঠিক আছে, খুব বেশি বই না, আমি তোমাদের 4 থেকে 5টা বই বলবো বা আরও কম হতে পারে, কিন্তু এই কটা বই তোমাদের প্রয়োজন এবং ঠিক কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটোই কিন্তু তোমাদেরকে বলবো, তবে আমি বলবো যে বাংলা ভার্সন না পড়ে ইংলিশ ভার্সন পড়াটাই ভালো। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা আরআরবি এনটিপিসি দিচ্ছ অথবা কি বলবো এসএসসির পরীক্ষা দিচ্ছ, ডব্লিউবিসিএস দিচ্ছ, আমি কিন্তু তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন প্রোভাইড করি। এছাড়াও প্রায় প্রচুর মক টেস্ট, অনলাইন মক টেস্ট কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে রেখেছি আমার অ্যাপে। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপের লিঙ্ক আছে, স্মার্ট নোটস অ্যাপ, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা প্লে স্টোরে গিয়ে স্মার্ট নোটস লিখে সার্চ করবে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপটা পেয়ে যাবে এবং সেখানে বিনামূল্যে তোমরা কিন্তু প্রায় 550 মক টেস্ট দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ এবং ওই অ্যাপের মধ্যে একটু সময় কাটাবে, দেখবে তোমাদের ভালো লাগছে। তোমরা তো অনেক অ্যাপ ডেলি লাইফে ইউজ করো, তার সাথে সাথে আমি বলবো পড়াশোনার জন্য আমার এই অ্যাপটাকে একটু ইউজ করো, দেখবে তোমাদের প্রতি মাসে তো কারেন্ট অ্যাফেয়ার্সে একদম কনসাইজ ওয়েতে আমি প্রোভাইড করি মেটেরিয়াল, তার সাথে সাথে প্রতিটা যে কি বলবো মক টেস্ট রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্তভাবে সাজানো। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এনটিপিসি সম্পর্কিত যাবতীয় তথ্য জানবো। এটা একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল এনটিপিসির তরফ থেকে, যেখানে এই জুলাই থেকে সেপ্টেম্বর, ঠিক আছে, এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বা জুলাই মাসে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আরআরবি এনটিপিসির একটা নোটিফিকেশন কিন্তু আসবে 2024 সালের। তো আজকে আমি যাবতীয় যা তথ্য দেব সেগুলো 2019 সালের লাস্ট যে নোটিফিকেশন বেরিয়েছিল তার উপর ভিত্তি করে এবং 2024 সালে কি কি পরিবর্তন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ক্লিয়ার? মোরাললেস এর বাইরে অন্যরকম কিছু হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যে রয়েছে এখানে দুটো ভাগে রয়েছে এটা, ঠিক আছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েটরা দিতে পারবে, আর একটা হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ ক্লাস 12 পাস যারা করেছে তারা কিন্তু দিতে পারবে। তো এর আগে অবধি যেটা হয়েছে যে, বা এবারও হতে পারে যে এই যে লেভেল 4, 5, 6 এবং 2, 3, অর্থাৎ 2, 3, 4, 5, 6 প্রতিটা লেভেলের পরীক্ষার যে CBT 1 বা টায়ার 1 যে পরীক্ষাটা রয়েছে সেটা একসাথে হয়েছিল, কিন্তু এই বছর একটা সম্ভাবনা রয়েছে যে লেভেল 2 এবং 3 অর্থাৎ 12 পাস যোগ্যতায় যে পরীক্ষাটা রয়েছে এবং গ্র্যাজুয়েট পাস মানে 12+3, ঠিক আছে, 10+2+3 অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা রয়েছে তার টায়ার 1 এক্সামটা আলাদা আলাদাভাবে হবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট লেভেল মানে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা আলাদা করে দিতে হবে, 12-এর পরীক্ষাটা আলাদা করে দিতে হবে, এটা একটা সম্ভাবনা রয়ে গেছে। ক্লিয়ার? তো যদি জুলাই মাসে আমাদের নোটিফিকেশান আসে, আমি বলতে পারি যে মোটামুটি নভেম্বর মাস বা অক্টোবরের লাস্টের দিকে পরীক্ষা হতে পারে বা নভেম্বর মাসে পরীক্ষা হতে পারে, এটা আরও পিছোতেও পারে, সেটা এখন অবধি নির্ভর করছে পুরোপুরি আরআরবির ওপর, কিন্তু নভেম্বরের আগে পরীক্ষা হওয়া সম্ভব নয়, ঠিক আছে, মনে হয় যত সম্ভব। ওকে, তাহলে বোঝা গেল এতটুকু? ঠিক আছে। এই যে ভ্যাকেন্সিগুলো আছে না, এগুলো কিন্তু পুরোপুরি কেটে দাও, এটা 2019 সালের ভ্যাকেন্সি, এগুলো নিয়ে আমাদের কাজ নেই। এখানে আমাদের দেখতে হবে পোস্ট কী কী রয়েছে, এখানে আমাদের পোস্ট কী কী রয়েছে সেগুলো একটু জানতে হবে। যেমন ধরো লেভেল 2-তে যে পোস্টটা রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 2-তে আরও 3টে পোস্ট রয়েছে, সেটা কি জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, আর লেভেল 3-তে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ক্লিয়ার? এবার টোটাল 3টে টায়ারে আমাদের পরীক্ষাটা হয়, আস্তে আস্তে আমি আসবো, ঠিক আছে। তো 3 নম্বর যে টায়ারটা রয়েছে বা 3 নম্বরের টাইপিং টেস্ট মানে কম্পিউটার টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু লেভেল 3-র জন্য একটু আলাদা হয়, সেটা আমরা দেখবো, ঠিক আছে। এদের যে পে স্কেল রয়েছিল আগের বার অবধি সেটা 19,900 থেকে শুরু করা হয়েছিল, ঠিক আছে। ইনিশিয়াল পে যেটা ছিল সেটা 19,900 ছিল লেভেল 2-এর জন্য, লেভেল 3-র জন্য 21,700 ছিল। আশা করি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এবার আমরা দেখব লেভেল 4 থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল,
ঠিক আছে। গ্র্যাজুয়েট লেভেল যারা পরীক্ষা দেবে তাদের যেমন ধরো দেখতে পাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গুডস গার্ড রয়েছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। এটা হচ্ছে লেভেল 4-এর একমাত্র একটা পোস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো লেভেল 5-এ টোটাল 5টা পোস্ট রয়েছে এই সিনিয়র টাইম কিপার অবধি, এবং লেভেল 6-এর 2টো পোস্ট স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল অ্যাপারেন্টিস। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো পোস্ট রয়েছে লেভেল 6, এবং মাইনেটা যথাক্রমে দেখতে পাচ্ছ লেভেল 4-এর 25,500 থেকে ইনিশিয়াল পে শুরু হচ্ছে এবং স্টেশন মাস্টারের 35,400 অবধি শেষ হচ্ছে। এবং ভ্যাকেন্সি, এটা তোমরা আবারও বললাম কেটে দাও, এটা 19 সালের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আদারওয়াইজ এগুলো সব একই থাকবে। ঠিক আছে, পোস্ট কিছু এদিক ওদিক হবে না, যেটা এদিক ওদিক হবার কথা সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবং রিজার্ভেশন থাকবে, এগুলো তো পরে আলোচনা করছি আমি। ক্লিয়ার? আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে, তোমাদের কিভাবে রিক্রুটমেন্ট হবে তার আগে একটা কথা বলি, যখনই নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটা ভালো করে, হয়তো আমি আরেকবার নোটিফিকেশানটা আমার অ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, এই পিডিএফটাও হয়তো আমি অ্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাপটা ইনস্টল করো। ঠিক আছে, ওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো প্রিপারেশনের জন্য। রিক্রুটমেন্ট হওয়ার আগে আমি তোমাদেরকে বলছি, যখন ফর্ম ফিল আপ করবে না, সেখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টকে, প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। কেন? তোমরা একটু আধটু ভুল হয়ে যায় বলে, যেখানটা কনফিউজ লাগছে দেখে নাও, ইউটিউবে সার্চ করে নাও যে এই জায়গাটা আমি কি মানে টাইপ করব, বা জিজ্ঞাসা করে নাও কোনো যদি বড় দাদা বা দিদি তোমাদের জানাশোনা থাকে তাকে জিজ্ঞাসা করে নাও যারা এই পরীক্ষাটা দিয়েছে। লজ্জা বোধ করার কোনো বিষয় নেই, কেননা প্রতিটা 12 পাস, প্রতিটা গ্র্যাজুয়েশন পাস ছেলে মেয়ে কিন্তু এই চাকরির ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, তার জন্য প্রচুর ফর্ম ফিল আপ হবে, এবং আরআরবির কাছে প্রথম ওরা চাইবে কি কিভাবে কম্পিটিশন কমানো যায়, কিভাবে আউট করা যায়। তাই তো আমরা দেখতে পাই যে প্রথমে টায়ার 1-এ কিছু বাদ যাবে, টায়ার 2-তে বাদ যাবে, টায়ার 3-তে বাদ যাবে, এভাবে মেডিকেলে কিছু বাদ যাবে। ঠিক আছে, তারপর ডকুমেন্টেশন যখন হবে, ভেরিফিকেশন হবে, তখন হয়তো কিছু বাদ যেতে পারে। এরকমভাবে বাদ দেওয়ার প্রসেসটা কিন্তু চলতে থাকে, সেটা শুরু হয় কিন্তু ফর্ম ফিল আপ থেকে। ক্লিয়ার? দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন হবে, যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওটা হয়তো আমি বলে দিলাম অ্যাপে দিয়ে দেবো, অথবা কমিউনিটি পোস্ট করে দেবো, এর এক্সট্রা কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট স্টেজের দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল ইনভলভ ফার্স্ট স্টেজ যেটা হবে সেটা হচ্ছে স্টেজ 1, বা বলতে পারো টায়ার 1 সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। এটা কিন্তু অনলাইনে গোল মানে অফলাইনে গোল পাকানো পরীক্ষা নয়, এটা কিন্তু তোমাদেরকে অনলাইনে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, স্টেজ 1 বা টায়ার 1 এবং টায়ার 2 দুটোই কিন্তু সিবিটি হবে। ক্লিয়ার? এবং দুটোর যে সময়, ঠিক আছে, সেটা কিন্তু একই, এবং সিলেবাসও মোটামুটি একই। টায়ার 1টা শুধুমাত্র তবে অবশ্যই কোশ্চেন বেশি আছে, টায়ার 2-তে কোশ্চেন বেশি আছে। ঠিক আছে, সেটা পরে আসছি। টায়ার 1টা নেওয়াই হচ্ছে কি কম্পিটিশন হালকা করার জন্য। ক্লিয়ার? আদারওয়াইজ সিলেবাসের কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তারপর দেখো টাইপিং স্কিল টেস্ট হবে, এবং কিছু পোস্টের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটারে তোমরা কতটা সাবলীল, কতটা কি জানো কম্পিউটার সম্পর্কে। একটা তো টাইপিং স্কিল, মানে শুধুমাত্র টাইপ করতে হবে, আর একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড, অর্থাৎ কম্পিউটারটা তোমরা কত ভালো করে জানো সেটা যাচাই করা হবে। তার পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, আর সিলেকশনটা অবশ্যই কি অ্যাজ পার মেরিট হবে, এটা বলার কোনো রকম কোনো জায়গাই নেই। তাই তো, তাহলে আমাদের কি হচ্ছে সিবিটি 1, সিবিটি 2, তারপরে টাইপিং স্কিল টেস্ট বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, অ্যান্ড এনি আদার অ্যাডিশনাল অ্যাক্টিভিটি কিছু থাকলে সেটা হবে। ক্লিয়ার? এই হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসিডিওর। আচ্ছা, এটা হচ্ছে তোমার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন। দেখো, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, তোমরা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে পড়েছো কিনা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু যখনই 1 সেকেন্ড 12 পাস যোগ্যতায় যে পরীক্ষাগুলো হবে না, আমি একটু জুম করে দেব। কি রে, জুম হচ্ছিস না কেন? 1 সেকেন্ড, যাই হোক, এখানে আমি জুমটা করতে পারছি না কোনো কারণে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখছি। আশা করছি ক্লিয়ারলি এখনো দেখা যাচ্ছে।
12 পাস যোগ্যতায় যে পরীক্ষাটা হবে না, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে 12 পাস পরীক্ষার ক্ষেত্রে 50% নাম্বার কিন্তু তোমাদের 12-এ থাকতে হবে। 50%র কম নাম্বার পেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, 50% নাম্বার তোমাদের প্রয়োজন। ক্লিয়ার? প্রতিটা 12 পাস পরীক্ষায় যে পোস্টগুলো রয়েছে সবার ক্ষেত্রেই 50% মার্কস কিন্তু তোমাদের লাগবে। কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা দেখছি যে এই ধরনের কোনো রকম কোনো বিষয় কিন্তু নেই। এক সেকেন্ড। ঠিক আছে, যাকগে, তো এটা গেল। এরপরে চলে আসি, এরপরে কি বলছে দেখো, যে এই যে কম্পিউটার বেস টেস্টটা হবে, মানে CBT 1 হবে, ওর সিলেবাস কি আছে। তো দেখো তোমাদের টোটাল সময় দেওয়া হবে 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। এবং এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জিএস থাকবে। ক্লিয়ার? জিকে জিএস থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 30, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বারের CBT 1-এ, ম্যাথামেটিক্স থাকবে 30 নাম্বারের, এবং রিজনিং বা জিআই যেটাকে আমরা বলছি সেটা থাকবে 30 নাম্বারের। সব মিলিয়ে আমাদের 100টা প্রশ্ন কিন্তু থাকবে, এবং এখানে একটা নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 1/3। ঠিক আছে, এই যে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ভুল করলে। আর তোমাদের সময় থাকবে 90 মিনিট, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ তাদের জন্য 120 মিনিট সময় থাকবে। ক্লিয়ার? ওকে, এবার সেকেন্ড স্টেজ যে সিবিটিটা থাকবে তোমাদের, সেক্ষেত্রে সময় কিন্তু একই থাকবে। ঠিক আছে, সময়ের কোনো পরিবর্তন নেই, 90 মিনিটই সময় থাকবে, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসটা হয়ে যাবে 50টা, ম্যাথামেটিক্সটা হয়ে যাবে, অর্থাৎ এটা 10টা বাড়লো, এটা 5টা বাড়লো, ম্যাথামেটিক্সটা হয়ে যাবে 35টা, আর রিজনিং হয়ে যাবে 35টা। সব মিলিয়ে 35 35 70, 7 5 12, 120টা প্রশ্ন থাকবে। অর্থাৎ আগে যেটা ছিল 100টা প্রশ্ন, সেটা বেড়ে হয়ে গেল 120টা প্রশ্ন। অর্থাৎ এখানে টাইম কম দেওয়া হচ্ছে। কেন? তোমাদের থেকে, তোমাদের যাদের যাদের মেন্সে অর্থাৎ টায়ার 2-তে ডাকা হবে, তা সেখান থেকে কম্পিটিশন হাঁটানোর জন্য আরও চ্যালেঞ্জিং করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। এবং এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে 1/3। ঠিক আছে, অর্থাৎ 3টে ভুল করলে একটা 1 নাম্বার কাটা যাবে। বোঝা গেল এখন অবধি? ক্লিয়ার একদম? ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ঠিক আছে, ভালো লাগলে। এরপরে দেখো টাইপিং টেস্ট থাকবে। টাইপিং টেস্ট কোন কোন পোস্টের জন্য থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে কাম টাইপিস্ট, এটার জন্য। সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র টাইম কিপার। টাইপিং স্কিল টেস্ট যেটা হবে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হবে। আর একটা কথা বলি, CBT 1ও যেটা, সেটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, ওটার মার্কস কিন্তু যোগ হয় না। ক্লিয়ার? ওটার মার্কস কিন্তু যোগ হয় না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের অবশ্যই 30 WPM ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা টাইপ করছো তাদের প্রতি মিনিটে 30টা ওয়ার্ড মানে কিন্তু ABCD এরকম না, এটা হচ্ছে লেটার। ওয়ার্ড মানে এক একটা ওয়ার্ড। ঠিক আছে, দা, মাই নেম ইজ ইন্দ্রজিৎ দা, সেখানে মাই একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, এইরকম এক একটা ওয়ার্ডকে ধরে এরকম 30টা ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের টাইপটা করতে হবে। এবং তোমরা যদি মানে হিন্দিতে টাইপ করছো, যারা হিন্দিতে টাইপ করবে তাদের 25টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। ঠিক আছে, এই টেস্টটা তোমাদের কিন্তু পাস করতে হবে। এবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়াল কী কী টেস্ট মানে পোস্ট রয়েছে, এবং তার সাথে সাথে কোনটাতে টাইপিং টেস্ট থাকে। বলেই দিচ্ছি লেভেল 2 এর যে কটা রয়েছে এখানে, যেমন ধরো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টেন্টস, তোমার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র টাইম কিপার, এগুলোর ক্ষেত্রে কমন ফর লেভেল 2, অল লেভেল 2 পোস্ট, এর জন্য 3টের ক্ষেত্রেই টাইপিং টেস্ট রয়েছে। কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা রয়েছে 5 নম্বর, আর 4 নম্বর ট্রেন্ডস ক্লার্ক যেটা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো টাইপিং টেস্ট নেই। 5 নম্বরের ক্ষেত্রে লেভেল 3 যেটা রয়েছে সেপারেট ফর লেভেল 3 পোস্ট, এর জন্য কোনো টাইপিং টেস্ট নেই। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের লেভেল 4 এর ক্ষেত্রে আমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, নাকি টাইপিং টেস্ট রয়েছে। ক্লিয়ার? গুডস গার্ড, ঠিক আছে, এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদেরও কোনো টাইপিং টেস্ট বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেই। তার পরবর্তীকালে লেভেল 5 এর ক্ষেত্রে আমরা দেখছি 3টে পোস্ট 9, 10, 11, অর্থাৎ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট
সরি অ্যাকাউন্টেন্ট বলছি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, এই তিনজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইপিং টেস্ট রয়েছে, ঠিক আছে। এবং সর্বশেষ স্টেশন মাস্টার যিনি থাকবেন লেভেল 6, তার কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দরকার। ক্লিয়ার? এবার কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কি সেটা ইউটিউবে সার্চ করো, কোনো না কোনো ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে আমার বলার বিষয় নয়। এবার এখানে রেলের পরীক্ষাতে একটা জিনিস আছে কি, যে নর্মালাইজেশন হয়। নর্মালাইজেশন মানে কি, অনেকগুলো শিফটে তো পরীক্ষা হয়, তাই না? তো এক একটা শিফটে এক এক রকম প্রশ্ন আসে। ধরো একটা শিফটে আমি পরীক্ষা দিচ্ছি, একটা শিফটে আমার বন্ধু পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। একটা শিফটে আমি পরীক্ষা দিচ্ছি, একটা শিফটে সৌম্যজিৎ স্যার পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, তোমাদের অঙ্কের টিচার। আমার ক্ষেত্রে ধরো প্রশ্ন খুব সহজ এলো এবং আমি অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করলাম। আর সৌম্যজিৎ স্যারের শিফটে ধরো অনেক কঠিন প্রশ্ন এবং এলো এবং প্রায় সবাই গড়ে কম অ্যাটেম্প্ট করলো। তখন যেহেতু তারা কম অ্যাটেম্প্ট করেছে, ধরে নেওয়া হচ্ছে তাদের যে শিফটটা সেটা হার্ড ছিল এবং তাদের কঠিন এসেছিল, তাদের কিছু নাম্বার গ্রেস দেওয়া হয়, ঠিক আছে, কিছু নাম্বার এক্সট্রা দেওয়া হয়। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে নর্মালাইজেশন। আর এই নর্মালাইজেশনের যেখানে কী সব ইয়ে রয়েছে, ঠিক আছে, তোমার কি হলো ফর্মুলা টর্মুলা রয়েছে, এগুলো আবার দেখতে যেও না যেন, ঠিক আছে। বলে রাখলাম নর্মালাইজেশন কি জিনিস, ব্যাস। আচ্ছা, এজ লিমিট কি আছে? এজ লিমিট লাস্ট ইয়ার অবধি, মানে লাস্ট 2019 সালে যখন হয়েছিল, তখন 12 পাস যোগ্যতায়, ঠিক আছে, যে পরীক্ষাগুলো হতো সেখানে 12 পাস যোগ্যতায় যে পরীক্ষাগুলো হতো সেখানে বয়স ছিল 18 থেকে 30 বছর। কিন্তু এই বছরে একটা সম্ভাবনা রয়েছে যে 18 থেকে, বা হবেই, এটা ধরে নাও এটা হবেই, 33 বছর বয়স অবধি এই 12 পাস যোগ্যতার পরীক্ষাটা তোমরা দিতে পারবে। 18 থেকে 33 বছর বয়স অবধি 12 পাস যোগ্যতায় পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 3 বছর বেড়েছে। এটা কিন্তু আনরিজার্ভ, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমি বলছি, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমি বলছি এই বয়সটা। আর গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য যে বয়সটা আগে ছিল 18 থেকে 33, সেটা একটা সম্ভাবনা রয়েছে 18 থেকে 36 বছর হওয়ার। এটাও কিন্তু আমরা জেনারেল ক্যান্ডিডেটদের জন্যই বলছি। ক্লিয়ার? এবার যারা ওবিসি আছো তাদের জন্য 3 বছরের একটা রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তারা 36 + 3 39 বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারবে। যারা এসসি আছো বা এসটি আছো, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তারা এই গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা প্রায় 41 বছর বয়স অবধি দিতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের বয়স যদি 33-34 হয়ে থাকে, ডাব্লিউবিসিএস এর সঙ্গে সঙ্গেও একটা এনটিপিসির সুযোগ আসছে, এই সুযোগটাকে কিন্তু তোমাদের হাতছাড়া করলে চলবে না, ঠিক আছে। তোমরা কোথাও ভালোভাবে প্রিপারেশন নাও, অথবা আমাদেরও পেইড ব্যাচ চলে অ্যাপে, সেখানে প্রিপারেশন নাও, যেটা খুশি, ঠিক আছে। তবে অবশ্যই আমাদেরটা এসএসসি ওরিয়েন্টেড বা রেলওয়ে ওরিয়েন্টেড সবই, কিন্তু একটু সময় লাগবে, আমাদের কন্টেন্ট অনেক ফাস্ট, অনেক ডিটেলসে কিন্তু আমরা পড়াই। ক্লিয়ার? ওকে। ডকুমেন্ট ভ্যারিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যখন ডকুমেন্ট ভ্যারিফিকেশনের স্টেজটা আসবে সবার শেষে, ঠিক আছে, তখন তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে যে তোমরা এসসি, এসটি বা ওবিসি কোনটা, সেটা তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। একাডেমিক সার্টিফিকেটস, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটগুলো রয়েছে, ঠিক আছে, ক্লাস 10-এর, 12-এর, ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশন 12+3, এইগুলো সার্টিফিকেট তোমাদের শো করতে হবে। এবং তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা মানে ডিসেবল হয়ে থাকো, সেই ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদের শো করতে হবে। ক্লিয়ার? ওকে। এবার চলে আসি সিলেবাস নিয়ে। দেখো, আমি সিলেবাসটা তোমাদের ইন ডিটেলস আলোচনা করেছি, নাকি শুধু ম্যাথ, রিজনিং এগুলো বলে দেবো না, মোটামুটি যেগুলো আসে, যেখান থেকে প্রশ্ন আসে, সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো, এবং কিভাবে পড়বে, কোনগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে। দেখো, ম্যাথ, একটা কথা বলে রাখি, আমাদের অ্যাপে দেখবে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স রয়েছে, এখানে যা যা রয়েছে না, সব কিছু মোটামুটি কমপ্লিট করে অলরেডি দেওয়া রয়েছে। জাস্ট তোমরা অ্যাপটা মানে ব্যাচটা যদি পারচেস করো, তখন থেকে সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু সব কিছু রেডি করে ফেলতে পারবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নিতে পারো। নাম্বার সিস্টেম থাকবে, খুব গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। ডেসিমেলস থাকবে, ফ্র্যাকশন থাকবে, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলছি যেখান থেকে বেশি কোশ্চেন আসার চান্স,
এলসিএম এইচসিএফ থাকবে, রেশিও প্রপোর্শন থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেশিও প্রপোর্শন, ঠিক আছে। পার্সেন্টেজ খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো দেখবে কি হারে প্রশ্ন এসছে। মেনস্ট্রুয়েশন প্রশ্ন আসবে, খুব ভালো, খুব প্রয়োজনীয় একটা চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে দেখবে, সহজ। টাইম অ্যান্ড ডিস্টেন্স গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট গুরুত্বপূর্ণ। প্রফিট অ্যান্ড লস গুরুত্বপূর্ণ। এবার এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেই ট্রেন, ঠিক আছে, এগুলো আমি আলাদা করে আর বললাম না। রেস, টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে পাইপ অ্যান্ড সিস্টার্ন ইত্যাদি চ্যাপ্টারগুলো কিন্তু চলে আসে, এগুলো আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে। অ্যালজেব্রাটা দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ। জিওমেট্রিটা যতটা পারবে ততটা অবশ্যই দেখবে, ট্রিগোনোমেট্রিটা কিন্তু দেখে যাবে, ক্লিয়ার। এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, এই হচ্ছে তোমাদের মোরাললেস অঙ্কের যে চ্যাপ্টার রয়েছে। এছাড়াও অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ থেকে তোমাদের প্রশ্ন এখানে কিন্তু আসতে পারে, অবশ্যই অ্যাভারেজটাও অ্যাড করে নেবে, ক্লিয়ার। রিজনিং, দেখো রিজনিং রেলে হোক এসএসসিতে হোক এগুলোতে খুব একটা যে কঠিন আসে তা কিন্তু নয়, ব্যাংক লেভেলের কিন্তু রিজনিং আমাদের আসে না। আমাদের এই রেলওয়ে পরীক্ষাতে, রেলওয়ে যে কোনো পরীক্ষাতে বা এসএসসির যে কোনো পরীক্ষাতে একটু পাতি ধরনের রিজনিং আসে, ঠিক আছে, যেগুলো করা যায় মোটামুটি, যদি একটু প্র্যাকটিস থাকে তোমাদের করতে পারবে। তার মধ্যে দেখো অ্যানালজি রয়েছে, ঠিক আছে, তারপর তোমার রয়েছে নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশনস রয়েছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস রয়েছে, রিলেশনশিপ রয়েছে, বা এটাকে ওই ব্লাড রিলেশনও বলা হয়, ঠিক আছে। অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, সিলগিজম রয়েছে, জাম্বলিং রয়েছে, ভেন ডায়াগ্রাম রয়েছে, পাজল রয়েছে, ডাটা সাফিসিয়েন্সি রয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট ইত্যাদি কিন্তু অনেকগুলো থাকে, ঠিক আছে। ডিসিশন মেকিং আছে, ম্যাপস, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস অ্যান্ড আলফানিউমেরিক সিরিজ। এবার এগুলোর মধ্যে অনেক ভাগ করা যায়, যেমন ধরো দেখবে ছবিগুলোকে অর্ধেক করে মিরর ইমেজ থাকে, ঠিক আছে, পেপার কাটিং থাকে, তারপর তোমার কি বলে কাউন্টিং ফিগার্স থাকে, এগুলো কিন্তু সব এর মধ্যেই থাকে। তাও আমি বলে দিলাম লিখে নাও, এগুলো মুখে যদি মনে থাকে লিখে নাও, এগুলো করতে হবে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে যেটা করবে, অ্যানালজিটা দেখো একটুখানি ভোকাবুলারির ওপর অনেক সময় নির্ভর করে, ঠিক আছে, ইংলিশের ওপর। কোডিং ডিকোডিংটা দেখবে, ব্লাড রিলেশন খুব ভালো করে দেখবে, সিলকটা খুব ভালো করে দেখবে, পাজেল তো অবশ্যই ভালো করে দেখবে। এর মধ্যে দেখো পাজেলের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্টসও কিন্তু থাকে, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টসের মধ্যেও আবার রাউন্ড টেবিল থাকে, ঠিক আছে, স্কোয়ার টেবিল থাকে, তোমার ট্রায়াঙ্গেল টেবিল থাকে, অনেকগুলো ভাগ করা যায়, ঠিক আছে। যেখান থেকে পড়ছো সেখানে তোমাদের নিশ্চয়ই করিয়েছে। স্টেটমেন্ট কনক্লুশন এগুলোও ইম্পর্টেন্ট থাকে মোটামুটি, কাউন্টিং ফিগার ইত্যাদি সবই কিন্তু মোটামুটি থাকে। এবার চলে আসছি আমরা হিস্ট্রিতে। দেখো হিস্ট্রির মধ্যে তিনটে ভাগ আছে তোমরা জানো, ঠিক আছে। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও একটু আধটু আসে প্রশ্ন, সেটা আমি এখানে ইনক্লুড করিনি, একদম সামান্য, জাস্ট ওয়ার্ল্ড হিস্ট্রি লিখে সার্চ করবে আরআরবি এনটিপিসির জন্য কিছু না কিছু মেটেরিয়াল পেয়ে যাবে, ওটা পড়লেই যথেষ্ট, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে গেলে নতুন করে খুব সমস্যা। অ্যানসেন্ট হিস্ট্রির মধ্যে আমাদের প্রি হিস্ট্রি থেকে শুরু হচ্ছে, প্রি হিস্ট্রিক এরা থেকে শুরু হচ্ছে, তারপর আমাদের ভেদিক এজ রয়েছে, তার আগে রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, মৌরিয়ান এম্পায়ার ইত্যাদি। যেমন ধরো আমি এখানে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, হরপ্পান সিভিলাইজেশন পড়বে, অবশ্যই পড়বে যেটা, সেটা আমি তোমাদের মার্ক করছি। রয়েছে তো দ্য ভেদিক সিভিলাইজেশন অ্যান্ড কালচার, দ্য এমার্জেন্স অফ মহাজানপাদাস অ্যান্ড মাগধ, রিলিজিয়াস রিভলিউশন অর্থাৎ রিলিজিয়াস মুভমেন্টও বলা যেতে পারে, অর্থাৎ জৈনিজম বুদ্ধিজম, এটা খুব গুরুত্বপূর্ণ। এই মগধের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, মৌরিয়ান এম্পায়ার গুরুত্বপূর্ণ, এগুলো পড়বেই। গুপ্তা এম্পায়ার গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং আফটার ইন্ডিয়া আফটার হর্ষা বা হর্ষবর্ধন টোটালটাই পড়বে, এগুলো তোমাদের পড়তেই হবে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে, ক্লিয়ার। এরপর চলে আসছি আমাদের মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুলতানেট পিরিয়ড, ঠিক আছে, সুফি অ্যান্ড ভক্তি মুভমেন্ট, দ্য মুঘল এম্পায়ার এবং অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। অবশ্যই পড়বে, না পড়লে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে, ঠিক আছে, মানে মিস করে যাবে। মডার্ন হিস্ট্রিটা আমি বলবো সবটাই গুরুত্ব দিয়ে পড়তে, প্রতিটা জিনিস গুরুত্ব দিয়ে পড়তে, এখানে অনেক কিছু রয়েছে। ব্রিটিশ পাওয়ার শুরু হয়েছে যেখান থেকে, ঠিক আছে, সেটা থেকে শুরু করে 1857-এর রিভোল্ট, তারপরে গান্ধিয়ান এরা, অর্থাৎ স্বাধীনতার যে 4টে ফেজ রয়েছে সেগুলো কিন্তু পড়বে। তার মধ্যে গান্ধিয়ান এটা রয়েছে, জালিয়ানওয়ালাবাগ রয়েছে, ইন্ডিয়ান যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলো। যেমন আমি এখানে বলে দিচ্ছি, এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার কি কোন কোন বৈদেশিক শক্তি পরপর এসছে সেগুলো পড়তে হবে। সোশিও রিলিজিয়াস মুভমেন্টটা পড়বে, এখানে প্রতিটাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে।
প্রতিটাই পড়তে হবে, এবং ফার্স্ট টু ফোর্থ ফেজ অবধি কিন্তু তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? এটা বলে রাখলাম, মডার্ন হিস্ট্রি পুরোটা পড়তে হবে। এবার চলে আসে জিওগ্রাফি। দেখো জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে তোমার সোলার সিস্টেম, পৃথিবীর যে মানে ভূত্বকের যে মানে গঠন সেগুলো, বা আমাদের যে বায়ুর যে স্তরগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাও আমি বলে দিচ্ছি, ক্লাইমেট অফ ইন্ডিয়া, হিউম্যান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলোর মধ্যে তোমরা যে কোনো বইতে যখন পড়বে এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা সাব চ্যাপ্টার হিসেবে পেয়ে যাবে। ভেজিটেশন, এগ্রিকালচার, ক্লাইমেট চেঞ্জ, আর্থকুইক, মাউন্টেন সিস্টেম ইন ইন্ডিয়া, অর্থাৎ কি মানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়ছে এটাও। রিভার সিস্টেম, সয়েল, টাইপস অফ রকস, ঠিক আছে? এবার হচ্ছে রিভার সিস্টেমের মধ্যে এখানে ব্রহ্মপুত্র শুধু দেওয়া আছে, এটা রিভার সিস্টেমের মধ্যেই পড়বে, ঠিক আছে? ক্লাইমেটোলজি, কোল রিসোর্স অফ ইন্ডিয়া, এগুলো তোমার খনিজের মধ্যে পড়ছে, ঠিক আছে? ড্রেনেজ সিস্টেম, এখানে এটা কেটে দাও, রিভার সিস্টেম আর ড্রেনেজ সিস্টেম একই, মানে এটার মধ্যে, ঠিক আছে? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসোর্সেস, ঠিক আছে? রিভার সিস্টেম অফ ইন ইন্ডিয়া। আচ্ছা, এই রিভার সিস্টেমসটা হচ্ছে কি তোমার এশিয়ার মধ্যে আর কি যেটা পড়ছে, ঠিক আছে? মানে কি বলবো, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যে রিভার সিস্টেমটা পড়ছে। ক্লিয়ার? আর এই রিভার সিস্টেমটা হচ্ছে ভারতের রিভার সিস্টেম। ক্লিয়ার? এগুলো পড়তে হবে। তোমার সেন্সাস দেখতে হবে ভালো করে, জিওমরফোলজি এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইত্যাদি এগুলো পড়তে হবে। অর্থাৎ যেগুলো তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ো, এখানে আমি যেখান থেকে তোমার সিলেবাসটা আমি নিয়েছি সেখানে একটুখানি এদিক ওদিক দেওয়া আছে জিওগ্রাফির সিলেবাসটা। মোটামুটি ফিজিক্যাল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন আসবে, এমন না যে ডাব্লিউবিসিএস এর মতন 25টা প্রশ্ন, না, ওরকম কিন্তু না। ইন্ডিয়ান পলিটি, একদম ইন্ডিয়ান পলিটির যে কোনো বইতে তোমাদের আছে সেটা প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে, আর কিচ্ছু না। আমি তো তোমাদের বলে দিচ্ছি, তাও এখান থেকে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা পড়বে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পড়বে, প্রথম 5-6টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, প্রিয়াম্বেল পড়বে, তারপরে রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেটস পড়বে, সিটিজেনশিপ পড়বে, ফান্ডামেন্টাল রাইটস পড়বে, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিপিএসপি পড়বে, দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পড়বে, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন ক্যাবিনেট, এগুলো থেকে আসবেই আসবে, লোকসভা, রাজ্যসভা, গভর্নর, চিফ মিনিস্টার, সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জেএনকেটা পড়ার দরকার নেই এখন আর, ঠিক আছে? অ্যামেন্ডমেন্টসগুলো খুব ভালো করে পড়বে, মিউনিসিপ্যাল সিস্টেম, লোকাল অ্যাটনমি অর্থাৎ মিউনিসিপ্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, এগুলো কিন্তু সব দরকার। প্রতিটা চ্যাপ্টার এখানে আমি এর থেকে অনেক বেশি চ্যাপ্টার তোমাদের বইতে তোমরা পাবে, সেখান থেকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানে বেছে আমি চ্যাপ্টারগুলো দিয়েছি, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তেই হবে, অ্যামেন্ডমেন্টস অ্যান্ড আর্টিকেলস পড়তেই হবে, শিডিউল যেগুলো রয়েছে পড়তেই হবে। ক্লিয়ার? না পড়লে কিন্তু হবে না। ইকোনমিতে দেখো 10টা থেকে 11টা মতন চ্যাপ্টার আছে যেগুলো পড়তে হয়। তার মধ্যে প্রথম ইকোনমি অন ইকোনমিক্স, অর্থাৎ একদম বেসিক ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমি, ওটা পড়তে হবে। স্পেশালি আমাদের ইন্ডিয়ান ইকোনমি থেকেই প্রশ্ন আসে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনকাম, প্ল্যানিং থেকে প্ল্যানিংটা খুব গুরুত্ব দিয়ে পড়বে, ন্যাশনাল ইনকামটা খুব গুরুত্ব দিয়ে পড়বে, আনএমপ্লয়মেন্ট অবশ্যই গুরুত্ব দেবে, ট্রেড অ্যান্ড কমার্স, ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম, ব্যাঙ্কিংটা খুব খুব গুরুত্ব দিয়ে পড়বে, ব্যাঙ্কিংটা, ট্যাক্স সিস্টেম গুরুত্ব দিয়ে পড়বে, ইন্ডাস্ট্রি, ফরেন ট্রেড, নিউ ইকোনমিক পলিসি গুরুত্ব দিয়ে পড়বে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এটাও ভালো করে পড়বে। এই কটা চ্যাপ্টারের বাইরে আর কোনো প্রশ্ন আসে না, এমনিও ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন খুব বেশি আসে না। ফিজিক্স, এবার আমাদের যে রেলওয়ের পরীক্ষাটা আছে না, এনটিপিসির কথা বলবো না, গ্রুপ ডিটা হয়তো একটু বেশি বলতে গেলে, এটা একটু সায়েন্স ঘেঁষা, মানে সায়েন্সের প্রশ্নটা একটু লেভেলের দেয়, বেশ ভালো লেভেলের সায়েন্স দেয়, অর্থাৎ সায়েন্স তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো এক্ষেত্রে ফিজিক্সে আমাদের ইউনিট, মোশন, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, গ্র্যাভিটেশন, প্রেশার, ফ্লোটেশন, এগুলো কিন্তু আমি এগুলোর সাব টপিকগুলোও লেখা রয়েছে, হয়তো এখানে 3-4টা টপিক নিয়ে একটা টপিক তোমাদের বইতে আছে এরকমভাবে পাবে। ক্লিয়ার? সারফেস টেনশন, ঠিক আছে, ভিসকোসিটি, তারপর তোমার ইলাস্টিসিটি, সিম্পল হারমোনিক মোশন, ওয়েভ, সাউন্ড ওয়েভ, এগুলো তোমাদের একটা চ্যাপ্টারের মধ্যে পড়বে। হিট অ্যান্ড টেম্পারেচার একটার মধ্যে পড়বে। লাইট, তারপর যে আমাদের চোখের যেটা রয়েছে সেগুলো তোমাদের দেখবে একটা চ্যাপ্টারের মধ্যে পেয়ে যেতে পারো। ম্যাগনেটিজম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, স্পেসিফিক ইনস্ট্রুমেন্টস, ইম্পর্টেন্ট ডিসকভারিজ, এটা পড়বে। ভ্যারিয়াস, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বে, এখান থেকে বেশ প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। কনভেনশন অফ ইউনিট ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম ইত্যাদিগুলো ফিজিক্স একটু ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এগুলো দিয়েও আমার মক টেস্ট কিন্তু দেওয়া রয়েছে তোমাদের অ্যাপে, আমার অ্যাপে কিন্তু দেওয়া রয়েছে। বায়োলজি থেকে সেল পড়বে,
অর্থাৎ সেল, ডিএনএ, আরএনএ, সেল ডিভিশন, জেনেটিক্স পড়তে হবে, ইন্ট্রোডাকশন যেটা সেটা না পড়লেও চলবে, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। এরপরে আমরা দেখব যে ফটোসিনথেসিস রয়েছে, প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট সেল, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, এগুলো দেখতে হবে, প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট ডিজিজেস, ইকোলজি অ্যান্ড পলিউশন, এগুলো দেখতে হবে। এরপরে জুওলজির মধ্যে আমরা অ্যানিমেল কিংডম দেখবো, অ্যানিমেল টিস্যু দেখবো, ক্লিয়ার। এরপরে হিউম্যান ব্লাড, এখানে অনেকটা কম দেওয়া আছে। হিউম্যান ব্লাডের সঙ্গে সঙ্গে তোমাদের সার্কুলেটরি সিস্টেম রয়েছে, এক্সক্রিটরি সিস্টেম রয়েছে, অর্থাৎ হিউম্যান যে মানে বডির মধ্যে যা যা থাকে সেই সব কটা তন্ত্র কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও নিউট্রিয়েন্টস এবং হিউম্যান ডিজিজটা খুব গুরুত্ব দিয়ে পড়বে এই দুটো, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। কেমিস্ট্রি থেকে পিরিয়ডিক ক্লাসিফিকেশন মানে পিরিয়ডিক টেবিল আর কি, পর্যায় সারণী। অ্যাটমিক স্ট্রাকচার খুব গুরুত্ব দিয়ে পড়বে, এখান থেকে প্রশ্ন আসে তোমাদের কিন্তু ওই করতে দেবে কোন লাস্টের কক্ষে কটা ইলেকট্রন থাকে, যোজ্যতা, হ্যাঁ ভ্যালেন্সি ইত্যাদি, কিন্তু নানা রকম প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। তোমরা জানো, তোমাদের আর কি বলবো, KL, M, N শুনেছো কিনা জানি না, চারটে কক্ষ এরপরেও থাকে, অবভিয়াসলি চারটের মধ্যেই সাধারণত এলিমেন্টগুলো থাকে, যে এই 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 ইলেকট্রন থাকে। এখন তোমাদের পড়াতে বসবো না, এগুলো পড়তে হবে, ঠিক আছে। কোন ইলেকট্রন মানে কোন মানে কোন এলিমেন্টের লাস্টের ঘরে কি কতগুলো ইলেকট্রন থাকে, কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এগুলো ভ্যালেন্সি কি, আর লাস্টের ঘরে সবসময় 8টা ইলেকট্রন থাকে, এগুলো তোমরা নিজেরাও জানো, ঠিক আছে। এগুলো কিন্তু করতে হবে, এগুলো বেকার পড়ার জিনিস, আমি এখন বুঝিয়ে দেবো কি আবার। কেমিক্যাল বন্ডিং, অক্সিডেশন রিডাকশন, অ্যাসিড বেস সল্ট, ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, ফুয়েল, মেটালার্জি, নন মেটালস, মেটাল নন মেটালস, যাই হোক, কমন ফ্যাক্টস, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট সাম মেটালস ইত্যাদি, এগুলো তোমাদের সবকটাই ভালো করে পড়তে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সায়েন্সে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। তাও এক্সট্রা অনেক চ্যাপ্টার থাকে, আমি তো দিয়েছি। এবার স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বেশ লেভেলের আসবে, ভালো লেভেলের আসবে, ঠিক আছে। এই যে টপিকগুলো দিয়েছি সব কটা টপিকই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। সব কটা টপিক আমি অন্তত আমার ব্যাচে তো পড়াবই, তোমাদেরও পড়তে হবে। যেমন ধরো ড্যামস অ্যান্ড রিজার্ভার্স, scientific names and animals, national parks and wildlife sanctuaries, United Nations agencies, first ranked states in minerals, sports cups and top trophies, rivers and their tributaries, mountain passes, famous invention and তোমার inventors, list of Indian cities on river banks, যতগুলো টপিক রয়েছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। লিস্ট অফ IPL উইনার্স, লিস্ট অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া, লিস্ট অফ ফেমাস বুকস অ্যান্ড অথার্স, লিস্ট অফ RBI গভর্নর্স, ফাদার অফ ভ্যারিয়াস ফিল্ডস, ইম্পর্টেন্ট টার্মিনোলজিস অফ ইন স্পোর্ট, ফোক ডান্স অফ ইন্ডিয়া, লিস্ট অফ বার্ড স্যাংচুয়ারি, টপ 10 লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, আরও কিছু হয়তো টপিক এর মধ্যে অ্যাড হবে, কিন্তু মোরাললেস এই টপিকগুলো সবকটা যদি পড়ো হয়ে যাবে, ঠিক আছে। এই টপিকগুলো তোমাদের পড়তেই হবে। এবার আমরা আসবো বুক। দেখো অনেক নতুন নতুন বই বেরিয়েছে, কিন্তু RRBর জন্য আমি এখনো GK GS এর জন্য যারা ইংলিশ ভার্সনে পড়বে তাদেরকে বলবো ভাই লুসেন্টটা নিয়ে পড়ো, ফার্স্ট লুসেন্টটা। আর যদি তোমরা এখন পড়াশোনা শুরু করছো আর তোমাদের কাছে 5 মাস সময় আছে, 6 মাস সময় আছে, তোমরা কত মোটা বই পড়ে শেষ করবে? প্রতিটা সাবজেক্টে একটা করে বই পড়বে, যে এই পরীক্ষা তোমাদের আর পাস করতে হবে না। লুসেন্টটা থরলি প্রতিটা লাইন বাই লাইন পড়ো, আর ভালো লেভেলের পড়ো। কিভাবে পড়বে আমি আসছি বলবো। যারা ইংলিশ ভার্সনে পড়তে চাইছো তারা অবশ্যই লুসেন্টটা পড়ো। যদি বাংলা ভার্সনে কেউ পড়তে চাও তাহলে এই একটাই রায়ান মার্টিনের বই রয়েছে, কম্পারেটিভ জিকে, ঠিক আছে, এই বইটা তোমরা পড়তে পারো, ক্লিয়ার। আর আমার নোটগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখাচ্ছি, আমার সায়েন্সের নোটই তোমাদের আমি দেখাচ্ছি। এগুলো তোমাদের এটা হচ্ছে আমাদের অঙ্কের শিট, এরমভাবে অঙ্ক তোমাদের করানো হয়, মানে প্রায় অ্যালজেব্রা বা প্রতিটা চ্যাপ্টারে 200-250 অঙ্ক করতে হয়। আর কোনো বই কিনতে হবে না অঙ্কের জন্য, এই আমাদের অঙ্কের ব্যাচও আছে বললাম। এই অঙ্কগুলো যদি করো, এই লেভেলের অঙ্ক করার পর তোমাদের আর অন্য কোনো বইও নিতে হবে না। এবার তোমার যদি আমি সায়েন্সের একটুখানি দেখাই, সায়েন্সের দেখো এই ধরনের নোট কিন্তু তোমাদের পড়তে হবে, বা মেটেরিয়াল, এগুলো তোমরা সাধারণত লুসেন্টে এইভাবে এরকমভাবে পাবেই না, লুসেন্টে তোমরা এইভাবে পাবে না, ক্লিয়ার। লুসেন্টে তোমরা এইভাবে পাবে না। এগুলো আমার ব্যাচের নোট, পেইড ব্যাচে যারা পড়ে, আমি জাস্ট দেখালাম যে এই লেভেলের তোমাদের কিন্তু সায়েন্সটা পড়তে হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু হবে না। এই লেভেলে তোমাদের সায়েন্সটা পড়তে হবে, ঠিক আছে। এখানে আমি যেভাবে বুঝিয়েছি না, মানে আর সে ভুলবে না কোনো দিন। সায়েন্সটা তোমাদের এভাবে পড়তে হবে। আরেকটা দেখাচ্ছি বায়োলজির ক্লাস, এটা হচ্ছে তোমার স্কেলিটাল সিস্টেম, ঠিক আছে।
প্রতিটা হাড়ের নাম দিয়ে দিয়ে পড়ানো আছে, হাতের কবজিতে যতগুলো হাড় থাকে সেই নামও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই লেভেলের স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু অ্যাভেল করতে হবে বা পড়তে হবে। লুসেন্টে এতটা হয়তো পাবে না, কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, খুঁজে খাজে পড়তে হবে, ঠিক আছে, এতটা তোমাদের দরকার। কেমিস্ট্রির জন্য দেখিয়ে দিচ্ছি, আগের দিন আমি শো করেছিলাম তোমাদের, এটা পুরো একদম থরলি এখানে দেওয়া রয়েছে, একদম থরলি স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া রয়েছে। আর ইংলিশে দেওয়া রয়েছে, প্রশ্ন তো ইংলিশেই আসবে, হিন্দিতে তোমরা বোঝো না। আরও যদি তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এক্সেপশন দেখো কতগুলো করে এক্সেপশন পড়িয়েছি, এত এক্সেপশন তোমরা কোনো বইতে পাবেই তো না, কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো আসে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই লেভেলের তোমাদের কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ হবে না। তোমরা ভেবো না যে ডাব্লিউবিসিএস এর মতন অতটা ডিপ ডেপ থেকে হয়তো আসবে না, কিন্তু আসতেও পারে। আচ্ছা, এবার ম্যাথসের জন্য আমি বলবো পিনাকেলের এই বইটা নাও। এটাতে রেলওয়ের সমস্ত ম্যাথ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 4000, এটা যদি ভালো করে কভার করতে পারো আর বাকি কিছু লাগবে না। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট দেখছো তাদেরকে এইসব বই নেওয়ার দরকার নেই, তারা স্যারের শিট যেটা দিয়েছে সেটা করে যাও যথেষ্ট, এবং মক টেস্ট সেটা তোমরা পাবে। এরপর আমরা দেখবো রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা এসএসসির রিজনিং নাও, ঠিক আছে, বা রেলওয়ের রিজনিং নাও, যে কোনো রিজনিং বই নিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা কিরানের নিতে পারো, ভালো বই, যে কোনো একটা নেবে, কারণ সময় নেই এত, বস এত সময় নেই তোমাদের কাছে। কিরান নাও, আরিহেন্ট নাও, বা রেলওয়ের এই বইটা নাও, রেলওয়ে রিজনিংয়ের পিনাকেলের বই নাও। এবার আমি যদি পার্টিকুলার কোনো একটা বইয়ের কথা বলি, তোমরা বলবে এই পয়সা দিয়েছে, আর এরা পয়সা দেয় না ভাই, আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের বা যারা টিচার আছে তাদেরকে না বুক প্রোভাইড করে না কিচ্ছু। বাংলা থেকে যারা দেয় দেয়, আমাকে তো তাও এখন পাঠায়ও না, কারণ আমি বুক রিভিউ আর করি না, বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। পিনাকেলের নিতে পারো, কিরণের নিতে পারো, যে কোনো কিছু। অনলাইন প্র্যাকটিস করলেও হবে, ঠিক আছে, অনলাইন। আচ্ছা, ইউথ কম্পিটিশন টাইম, ওয়াই সিটি পাওয়া যায়, ওয়াই সিটির নিতে পারো, আরআরবির মনে হয় যত সময় পাওয়া যায় ওটা নিতে পারো, সব ইংলিশ ভার্সনের। আর যদি মনে করো যে বাংলা ভার্সনে পড়বে, তাহলে বাংলার জন্য সুবীর দাস স্যারের বইটা নিতে পারো, ঠিক আছে, সুবীর দাস স্যারের বইটা নিতে পারো, অথবা রে অ্যান্ড মার্টিন, যে কোনো একটা কিন্তু নেবে, ঠিক আছে, যে কোনো একটা, এতগুলো বই বললাম, যে কোনো একটা তোমরা নেবে, এর বাইরে কিন্তু আর কিচ্ছু না। চলো এরপর আমরা চলে আসব, আচ্ছা, লুসেন্টের থেকে একটা কথা বলে রাখি তোমাদের একটু আমি, লুসেন্টের তো থরলি পড়বেই, ঠিক আছে, লুসেন্ট তো থরলি পড়বেই, এর মধ্যে তো তোমাদের হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স, সায়েন্স না লিখে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো মানে বায়োলজি, ঠিক আছে, এনভায়রনমেন্ট, আর কি জিওগ্রাফি, পলিটি লিখেছি, কম্পিউটার ইত্যাদি সবই তোমরা পেয়ে যাবে। এখান থেকে তো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বেই, কিন্তু তার সাথে আমি বলবো এই রেলওয়ে ফোকাস করে যে পিনাকেলের যে বইটা রয়েছে না জেনারেল সায়েন্সের, এটা তোমরা একটু দেখতে পারো, এর মধ্যে এক্সট্রা এমসিকিউ রয়েছে সায়েন্সের, এই বইটা তোমরা নিয়ে একটু আরেকবার ভালো করে সায়েন্সের বইটা, দুটো বই সায়েন্সের জন্য আমি বলবো একটুখানি প্রেফার করতে, যদি কোথাও না পড়ো, ঠিক আছে, এই দুটো বই তোমাদের দরকার সায়েন্সের জন্য। এবার প্র্যাকটিস করবে কোথা থেকে? প্র্যাকটিস করবে রেলওয়েরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো 7100 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, এখান থেকে তোমরা দেখবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখানে আমি 11,500 কোশ্চেনের, 11,000 প্লাস কোশ্চেনের একটা সমাহার, একটা মক টেস্ট হিসাবে দিয়ে রেখেছি, ঠিক আছে, মক টেস্ট দিয়ে রেখেছি, প্রায় 550 প্লাস মক টেস্ট রয়েছে, এবং কি বাংলা প্লাস ইংলিশ ভার্সনে রয়েছে, যাতে তোমাদের কারোর অসুবিধা না হয়, বাংলা এবং ইংলিশ ভার্সনে রয়েছে, এই বইটা নিতে পারো। এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস যত করবে তত। আর আমার অ্যাপে তো আছেই 550টা মক টেস্ট, রোজ দাও না, 2-3টে করে মক টেস্ট দাও, অ্যান্সার ফ্যান্সার সব পেয়ে যাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে পড়বে। ধরো জুলাই মাসেই রেজাল্ট বলছি, জুলাই মাসেই ধরো নোটিফিকেশন চলে এলো, তাহলে জুলাই থেকে আমি বলেছি কি মোটামুটি, দেখো আমি তো আর আরআরবির সাথে যুক্ত না,
আমি মোটামুটি বলছি যে নভেম্বরের আগে হয়তো পরীক্ষা হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখনো তো জুনটাও যায়নি, তাই না? তো আমাদের কাছে 5 মান্থ সময় কিন্তু রয়েছে, ঠিক আছে? 5 মাস সময় রয়েছে। এবং আমাদের কটা সাবজেক্ট পড়তে হবে ভালো করে একটু ভেবে দেখো। পড়তে হবে আমাদের হিস্ট্রি, পলিটি, ঠিক আছে, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, রিজনিং, এনভায়রনমেন্ট, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, আরও যদি কিছু আমি মিস করে যাচ্ছি, কম্পিউটার, এতগুলো সাবজেক্ট পড়তে হবে। এবার আমি ধরছি যারা প্রিপারেশনে আছো তাদের কাছে তো কোনো ব্যাপার নয়, কিন্তু যারা আজকে থেকে পরীক্ষার প্রস্তুতি শুরু করছো তারা কি করবে? আমি বলবো যে লুসেন্টের বইটা বলেছিলাম না, লুসেন্টের বইটা, জিকে জিএস এর যে বইটা বলেছিলাম না, ভালো করে বুঝবে, চেষ্টা করবে ওই জিকে জিএস এর বইটা তোমাদের অন্ততপক্ষে প্রতিদিন 6 ঘন্টা করে তো পরীক্ষা মানে পড়তে হবেই, 6 ঘন্টা করে টাইম দিতেই হবে, ঠিক আছে? এবং ওই লুসেন্টের যে জিকে, এই জিকে বইটা তোমাদের থরলি চেষ্টা করতে হবে, বিশেষ করে হিস্ট্রি, যেটা বলছি ভালো করে শোনো, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এগুলো কিন্তু মোরাললেস খুব সোজা, শুধুমাত্র মুখস্থর ওপর থাকবে। ইকোনমিটা আমি তাও ধরে নিচ্ছি অনেকের অসুবিধা হবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এটা তো শুধুমাত্র মুখস্থর ব্যাপার, এবং স্ট্যাটিক জিকে থরলি মুখস্থ করতে থাকো, লাইন বাই লাইন পড়তে থাকো। ডেলি 20 থেকে 25 পেজ করে তোমাদের টার্গেট রাখো, যে পড়তেই হবে ভালো করে, আমাদের মুখস্থ করতেই হবে। 20 পেজ করে টার্গেট রাখো, চেষ্টা করো, কারণ এটা ছাড়া উপায় হবে না তোমার কাছে। 20 পেজ করে টার্গেট রাখো, ঠিক আছে? এবং তার সাথে সাথে এটা তোমাদের বলে দিচ্ছি, এর সাথে সাথে তোমাদের কি করতে হবে, ম্যাথ অল্টারনেটে, একদিন ম্যাথ একদিন রিজনিং, ঠিক আছে? এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে, অ্যাকচুয়ালি দেখো, একদিন ম্যাথ একদিন একদিন রিজনিং না করে একদিন ম্যাথ করো, আরেকদিন ম্যাথ প্লাস রিজনিং জাস্ট প্র্যাকটিস করো, ঠিক আছে? মানান ঠিক লিখলাম তো? হ্যাঁ, ধরো এটা হচ্ছে সানডে, ঠিক আছে, মনডে এরকম করছো, ঠিক আছে? আবার এই দিনকে তোমরা কি করলে, শুধু ম্যাথ করলে। এইভাবে তোমাদের করতে হবে। আর 20 পেজ বা 15-16 পেজ করে প্রতিদিন চেষ্টা করো। তাহলে তোমাদের কি হবে, যখনই তোমরা লুসেন্টের বইটা এরকমভাবে চেষ্টা করবে, প্রথমে এইগুলো শেষ করবে, অর্থাৎ কি হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে প্রথমে আগে শেষ করবে। কেন শেষ করবে? প্রথমে তোমরা যদি সায়েন্স নিয়ে বসো না, তোমাদের অনেক বেশি সময় লেগে যাবে। ভালো করে এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, যখনই তোমরা প্রথমে সায়েন্স নিয়ে বসবে, যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকে, তোমাদের দেখবে সময় অনেক বেশি লাগছে। একদিনে হয়তো একটা চ্যাপ্টার 5 পেজ 6 পেজ পড়তে পারছো, তার সাথে ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস করছো। তোমাদের মন কিন্তু ভেঙে যাবে এবং তোমাদের মোটিভেশন হারিয়ে যাবে। যখন দেখবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং স্ট্র্যাটেজিকে অনেকটা পরিমাণে মুখস্থ হয়ে গেছে বা অনেকটা কভার হয়ে গেছে, তখন যখন সায়েন্স শুরু করবে 1 মাস 1.5 মাস পরে, তখন ভাববে আমার তো ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, তাহলে আমার কাছে এখন সময় রয়েছে অনেকখানি সায়েন্স করার জন্য। তখন না তোমাদের মোটিভেশন লস হবে, না তোমাদের পড়ায় কোনো খামতি হবে। তোমরা কিন্তু তখন 5 পেজ 6 পেজ করে পড়া অ্যাফোর্ড করতে পারবে। আগে সায়েন্স পড়লেও কিন্তু পরবর্তীকালে তাই হতো, কিন্তু হিউম্যান সাইকোলজি অনুযায়ী তোমরা যখনই দেখবে যে এত পড়া বাকি, এতগুলো সাবজেক্ট বাকি, তখন তোমাদের কিন্তু পড়া হতে চাইবে না। তার জন্য আমি বললাম যে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে এটা আগে শেষ করে ফেলো। দেন এটা চেষ্টা করো 1 মান্থের মধ্যে, 1 মান্থের মধ্যে এটা শেষ করে ফেলতে, 1 মাসের মধ্যে। দেন তোমরা নেক্সট 1 মাস বা 1.5 মাস সময় নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তোমরা কি করো, জিকের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এটাকে ভালো করে 1.5 মান্থের মধ্যে, 45 ডেজের মধ্যে শেষ করো, ঠিক আছে? আর রিজনিং আর ম্যাথ তোমাদের ডেলি চালিয়ে যেতে হবে, ডেলি। এই যে 5 মাস তোমরা সময়, এবং এখানে দেখো কত গেল, 2 মাস 15 দিন গেল, মানে 30-30-60 75 দিন গেল। বাকি যে সময়টা থাকবে না, আবার রিভাইজ করো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। তখন কি করবে, প্রতিটা সাবজেক্টের একটা দুটো করে চ্যাপ্টার এক এক দিনে রিভাইজ করা শুরু করবে। দেখো ফার্স্ট রিডিংয়ে মনে রাখবে, তোমরা যখন ফার্স্ট রিডিং দেবে, ঠিক আছে,
তখন সেটা খুব ডিটেলসে দেবে, খুব ভালোভাবে দেবে এবং আন্ডারলাইন করে করে পড়বে। ক্লিয়ার? আন্ডারলাইন করে করে পড়বে। ধরো কোনো একটা পয়েন্ট তোমার গুরুত্বপূর্ণ মনে হলো, তোমরা এরকম ব্যাকেট দিয়ে করে দিলে, ধরো এখানে কিছু লেখা রয়েছে, এটা ব্যাকেট দিয়ে সাজিয়ে দিলে। যখন দেখবে তোমরা নেক্সট টাইম মানে সেকেন্ড রিভিশন করছো বা সেকেন্ড গো থ্রু করছো, তখন দেখবে আগেরটা যদি একটা চ্যাপ্টার পড়তে বা 10 পেজ পড়তে যদি তোমার, আমি কথার কথা বলছি, এটা তো অতটা ডিটেলসে আমাদের পড়তে হবে না, যতটা দরকার ততটা পড়তে হবে, কিন্তু সায়েন্সটা খুব ডিটেলসে পড়তে হবে। 10 পেজ পড়তে তোমার যদি 2 ঘন্টা সময় লাগে, কথার কথা বলছি, তাহলে এই সেম 10 পেজ পড়তে এখানে দেখবে 1.5 ঘন্টা সময় লাগবে। যখন তোমরা থার্ড রিডিং করবে তখন দেখবে এই সময়টা নেমে এসছে 10 পেজেরটা 1 আওয়ারে। যতবার রিভাইজ করবে তত দেখবে সময় কমছে, কেননা তোমরা এখন শুধুমাত্র আন্ডারলাইনের জায়গাগুলো পড়বে। গল্প তো মাথায় গাঁথা হয়ে গেছে, এবার শুধু ধরো আমি বলছি পলাশের যুদ্ধ পড়ছো, তাহলে পুরো গল্প তো তোমরা জানো, শুধুমাত্র কে কাকে হত্যা করেছিল, কতজনকে আটকে রাখা হয়েছিল, এগুলো পড়বে। ক্লিয়ার? এই স্ট্র্যাটেজি নিয়ে যদি তোমরা পড়তে পারো, আর ম্যাথ আর রিজনিং, ভাই ম্যাথ প্লাস রিজনিং তোমাদের কিন্তু রোজ করতে হবে। মনে রাখবে ম্যাথ রিজনিং কিন্তু অনেকে তোমাদের পেরে যেতে পারে, অনেকেরই ভালো প্রিপারেশন আছে। যেমন আমার ব্যাচের প্রতিটা স্টুডেন্টের ভালো ম্যাথের প্রিপারেশন রয়েছে। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেখবে স্টুডেন্টরাই সলভ করে। ঠিক আছে? মেন হবে যেটা জিকেতে কিন্তু তোমাদের ফাইট হবে প্রচুর, ওটা খুব ভালো করে পড়তে হবে। লুসেন্ট ভালো করে পড়ার পর যখন 1 মাস পর থেকে যখন ওটা পড়বে, তখন সাথে সাথে কিন্তু এমসিকিউগুলোও প্র্যাকটিস করবে অল্প অল্প করে। দেখো আমি তোমাদের বলছি তো, 10 পেজ 15 পেজ করে যদি তোমার ডেলি পড়ো না লুসেন্ট শেষ করতে, আমি তো 1 মাসের মধ্যে বললাম হিস্ট্রি পলিটি, দেখবে 1.5 মাসের মধ্যে তোমরা সব শেষ করে ফেলেছো। খুব বেশি পেজ নেই, খুব সামান্য, কিন্তু এমসিকিউ তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেটা বললাম এই প্রসেসে পড়বে, দেখবে আমি কথা দিচ্ছি তোমাদের এতটা সময় ডিক্রিজ হবে। যতবার তোমরা রিভাইজ দেবে এতটা সময় তোমাদের ডিক্রিজ হবে। আর আবারও বলছি, একেবারে পেজ ধরে পুরো পেজ টু পেজ মুখস্থ করার চেষ্টা করবে না, ওরম করে কিন্তু হয় না। ইনফরমেশন গ্যাদার করবে, রিডিং পড়বে, বারবার রিডিং পড়বে, ইনফরমেশন, নাকি ওখানে যে ভাষায় লেখা আছে সেটাই আমাদের মুখস্থ করতে হবে না, শুধুমাত্র ইনফরমেশনটা। ওখানে তোমাদের লিখতে হবে না, ওখানে তোমাদের সিবিটি টেস্ট হবে, জাস্ট অপশন ক্লিক করতে হবে। তো ইনফরমেশন গ্যাদার করবে। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো না। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এতটুকু, তাহলেও কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।